প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স কেয়ার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আবারও আসলাম একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ। গত লেকচারে আমরা মোটামুটি এই কুলম্বের সূত্রটি বোঝার চেষ্টা করেছি এবং ফাইনালি আমরা কুলম্বের সূত্রটি আমরা ডেভেলপ করে ফেলেছি। অ্যাকচুয়ালি কুলম্বের সূত্রটি বিন্দু আধানের জন্য কাজ করে। শূন্য মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় এবং এই বল চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখব এবং কুলম্বের সূত্রের কিছু সীমাবদ্ধতা নিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা এই কুলম্বের সূত্রের বিষয়টি আমরা যেটা দেখেছিলাম, দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান শুধুমাত্র এই কুলম্বের সূত্রের মাধ্যমে বের করা সম্ভব। ধরো এটি হচ্ছে যদি দুটি বিন্দু চার্জ হয়, ধরো শূন্য মাধ্যমে +Q1 এবং হচ্ছে +Q2, দুইটি হচ্ছে বিন্দু চার্জ আমাদের শূন্য মাধ্যমে অবস্থিত আছে। এই চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। এখন এই দুটি চার্জের যদি আমরা ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করতে চাই, তাহলে আমাদের সেই মানটি হয়, এটি মাথায় রাখতে হবে, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। আমি বরঞ্চ একটু লিখে দেই, তাহলে মনে হয় তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে এটি হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। গত লেকচারে তোমরা দেখেছো, যদি দুটি চার্জ সমধর্মী হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, আর যদি চার্জ দুটি বিপরীতধর্মী হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F = 1/4πε0। চার্জ দ্বয়ের গুণফল থাকবে উপরে Q1 Q2, নিচে থাকবে চার্জ দ্বয়ের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব r তার স্কয়ার। এটি হচ্ছে কুলম্বের সূত্রে দুটি বিন্দু চার্জের মধ্যে। আমি বারবার বিন্দু চার্জটি বলছি এই কারণে, এই কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধান বা বিন্দু চার্জের জন্য কাজ করে। এখন এই দুটি বিন্দু চার্জ যদি আমরা শূন্য মাধ্যমে স্থাপন করি, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে F = 1/4πε0 Q1 Q2 r²। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে আমাদের টাইটেলটা হচ্ছে আজকে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে এখানে আমরা টাইটেলটা দিতে পারি, তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কি রকম হবে। ভেক্টর রূপ আমাদের টাইটেল হলো কি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা যারা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় দ্বিতীয় চ্যাপ্টারটি দেখেছো ভেক্টর, সেখানে দেখবে কিভাবে একটি স্কেলার মানকে ভেক্টর বানানো যেতে পারে, সেই কৌশলগুলো আমরা শিখিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটু আলোচনা করি, আমরা অনেক আগে যেহেতু ভেক্টর পড়ে ফেলছি, তারপর আমি একটু বিষয়টি তোমাদেরকে বোঝার চেষ্টা করি। ধরো তোমাদের কাছে যদি একটি স্কেলার মান থাকে, সেই স্কেলার মান ধরো 4। দেখো এই 4 কিন্তু একটি সংখ্যা মাত্র। 4 কোনো কিছু কিন্তু বোঝায় না। কেন বোঝায় না? এর কারণটা হচ্ছে 4 শুধুমাত্র একটি সংখ্যা, কারণ এর সাথে আমরা এখনো কোনো ইউনিট ব্যবহার করিনি, অর্থাৎ একক ব্যবহার করিনি। দেখো আমি যদি এই 4-এর পিছনে যদি একটা n একক বসাই, আমরা জানি বলের একক নিউটন, তাহলে এখন এই 4 বল প্রকাশ করবে, কোনো কিছুর বল প্রকাশ করবে। এখন যদি আমি এই 4-এর পর যদি আমি কেজি দিই, তাহলে কোনো কিছুর ভর প্রকাশ করবে। 4-এর পর যদি আমি মিটার/সেকেন্ড দিই, তাহলে 4 কোনো বস্তুর বেগ প্রকাশিত করবে। 4-এর পর যদি আমি মিটার/সেকেন্ড² দিই, তাহলে 4 এখন ত্বরণ রিপ্রেজেন্ট করবে। কিন্তু একটু বোঝার চেষ্টা করো, 4 যখন একাকী থাকবে, 4-এর সাথে যদি আমরা কোনো ইউনিট ব্যবহার না করি, তাহলে 4 কিন্তু কোনো কিছু প্রকাশ করার সামর্থ্য রাখে না। এটি শুধুমাত্র একটি সংখ্যা। এখন যখন আমরা এই 4-এর পিছনে আমরা বেশ কিছু ইউনিট ব্যবহার করব, তখন এই 4 একটি বিশেষ জিনিসকে প্রকাশ করবে।
যেমন ধরো 4-এর পর যদি আমি এন ব্যবহার করি, ইউনিট, বলের একক হচ্ছে নিউটন, তাহলে এখন 4 এখন কোনো বস্তুর বা কোনো কিছুর বল নির্দেশ করছে। এখন যদি আমরা এই 4-এর পর কেজি ব্যবহার করি, তাহলে 4 এখন কোনো বস্তুর ভর প্রকাশ করবে। 4-এর পর যদি আমরা মিটার পার সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক, ইউনিট, তাহলে এখন এই 4-এর পর যখন আমরা মিটার পার সেকেন্ড বসাবো, ঠিক এখন 4 কোনো বস্তুর বেগ রিপ্রেজেন্ট করবে। ঠিক একইভাবে 4-এর পর যখন আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করব, তখন 4 কি রিপ্রেজেন্ট করবে? কোনো বস্তুর ত্বরণ রিপ্রেজেন্ট করবে। I think that all of you clearly understand. My dear student, try to understand as 4 is a scalar quantity. If we represent this scalar quantity into vector quantity, then we must need unit. Okay. এখন দেখো, আমি যদি এই 4-এর পিছনে যদি আমরা একটা ইউনিট ইউজ করি আই ক্যাপ, তাহলে এটি কি হয়ে যাবে? এটি এখন ভেক্টর হয়ে গেল। কেন? আমরা ভেক্টরের ইউনিট ইউজ করেছি। এখন আমি 4-এর পিছনে যদি আমি জে ক্যাপ ইউজ করি, এখন সেটি ভেক্টরের ইউনিট হবে। 4-এর পর যদি আমি কে ক্যাপ ইউজ করি, তাহলে সেটি একটি ভেক্টর হয়ে গেল। কেন? কারণ আমরা 4-এর পর আই ক্যাপ যদি ইউজ করি, 4 মানে হচ্ছে ওই ভেক্টরের মান, আই ক্যাপ মানে ডাইরেকশন, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক বোঝাবে। আর যখন আমি 4-এর পিছনে জে ক্যাপ বসাবো, তখন সেটি ওয়াই অক্ষের পজিটিভ দিককে বোঝাবে। আর আমি যখন 4-এর পর কে ক্যাপ বসাবো, তখন এটি জেড অক্ষের ধনাত্মক দিক বোঝাবে। তাহলে বিষয়টা হচ্ছে, দেখো, এটি যদি একটি এক্স অক্ষ হয়, এতটুকু যদি আমরা এক একক কেটে নেই, নেওয়ার পর যদি একটি তীর চিহ্ন দিই, তাহলে এটি একটি ভেক্টর হবে। আর এই ভেক্টরটিকে আমরা একক ভেক্টর আই ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করি। আর এই আই ক্যাপ ভেক্টরটির দিক সবসময় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর হবে। এখন যদি আমাদের এই 4 মানটি এরকম হয়, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, ধরো এতটুকু মান হচ্ছে আমাদের হচ্ছে 4। এখন এই 4 শুধু লিখলে তো এটি এখন ভেক্টর হবে না, কারণ একক আমরা এখনো ইউজ করিনি। এখন এই 4-এর পিছনে যদি আমরা আই ক্যাপ ইউজ করি, তাহলে এখন এটি কি হবে? এখন 4 আই ক্যাপ লেখার পর এটি আমরা বুঝতে পারলাম যে এটি এখন একটি ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে, যার মান হচ্ছে 4 দ্বারা তার মান বোঝাবে, আর আই ক্যাপ দ্বারা দিক বোঝাবে। তাহলে কোন দিকটি বোঝাবে? এক্স অক্ষের ধনাত্মক দিক। আবার যদি এরকম বিষয়টি হয়, ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, আমরা জানি যে কোনো ভেক্টরের একটি একক ভেক্টর থাকে। যে কোনো একটি ভেক্টরকে যদি আমরা, এটি যদি একটি ভেক্টর হয় এবং একে যদি এর মান দ্বারা ভাগ করা হয়, তাহলে একটি একক ভেক্টর পাওয়া যায়। ধরো এই এ ভেক্টর বরাবর যদি আমি এক একক কেটে নিয়ে যদি একটা তীর চিহ্ন দিই, দেওয়ার পর যদি এ ক্যাপ যদি লিখি, তাহলে এটি এখন একটি একক ভেক্টর বোঝাবে, যার দিক এ ভেক্টর এ বরাবর। এখন আমরা চাইলে যে কোনো স্কেলার মানকে ভেক্টর বানাতে পারি। ধরো আমাদের কাছে একটি 4 আছে, 4 ইউনিট যদি এ অক্ষ বরাবর হয়, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, তাহলে এই 4-এর পরে যদি আমি এ ক্যাপ দিই, তাহলে 4 এখন একটি ভেক্টর হয়ে যাবে, যার দিক হবে এ ভেক্টরের দিকে। ঠিক একইভাবে তোমাদের একটু মাথায় রাখতে হবে, আমি যে কুলম্বের সূত্রে দুটি চার্জ ব্যবহার করেছি, Q1 এবং Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। আমরা জানি মধ্যবর্তী দূরত্বটি হচ্ছে এক্ষেত্রে সরলরৈখিক এবং সর্বনিম্ন দূরত্ব। আর সেক্ষেত্রে আমি এই সর্বনিম্ন দূরত্বকে সরণ বলতে পারি। আমরা জানি সরণ হচ্ছে একটি ভেক্টর, সেক্ষেত্রে আমি এই r-এর উপর একটি ভেক্টর চিহ্ন দিতেই পারি। তাহলে দেখো, এই দুটো চার্জের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, সেটি কিন্তু একটি ভেক্টর আকারে আমরা প্রকাশ করতে পারি, এবং এই ভেক্টরেও তাহলে একটি একক ভেক্টর থাকবে। সেই একক ভেক্টর এক একক কেটে নিয়ে আমরা চাইলে আর ক্যাপ লিখতে পারি। ঠিক আছে? যেহেতু এই দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান Q1 এবং Q2 চার্জের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়াশীল হয়, অতএব এই বলের মানটি হচ্ছে F। এই বলের মানটি কত? F। এখন এই Fকে যদি আমি ভেক্টর বানাতে চাই, একে যদি আমি এখন ভেক্টর বানাতে চাই, কিভাবে ভেক্টর বানাবো? দেখো, আমি F ভেক্টর যখন লিখব, তখন F ভেক্টরের কি থাকবে? একটা মান থাকবে। সেই F ভেক্টরের মান হচ্ছে F, যেটি আমি এখানে বের করে রেখেছি কুলম্বের সূত্রের মাধ্যমে। এখন এই F ভেক্টর কোন দিক বরাবর রিপ্রেজেন্ট হচ্ছে? এই সরণ ভেক্টর, এদের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সরণ,
অর্থাৎ সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, এটাকে আমরা সরণ বলতে পারি। এই সরণ ভেক্টর বরাবর এই বলটি কাজ করে। অতএব আমরা চাইলে এখন এই বলকে অর্থাৎ কুলম্বের সূত্রে চার্জ দুটির মধ্যবর্তী আকর্ষণ বলকে এখন যদি আমি ভেক্টর বানাতে চাই তাহলে ইউনিট ভেক্টর দ্বারা গুণ করতে হবে। আমি কোন ইউনিট ভেক্টর দ্বারা গুণ করব? যেহেতু এই 4 আই ক্যাপ দ্বারা আমরা গুণ করেছি, সেক্ষেত্রে এখন এই পুরো ভেক্টরটি এ বরাবর রিপ্রেজেন্ট হয়েছে। ওকে, ঠিক একইভাবে যেহেতু এই দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয়, অথবা এই বরাবর একটি সরণ ভেক্টর দ্বারা গুণ করতে হবে। সেক্ষেত্রে আমি আর ক্যাপ দ্বারা গুণ করব। কেন আর ক্যাপ দ্বারা গুণ করলাম? কারণ এই আর ভেক্টরের একটি সরণ ভেক্টর আমি ধরেছি আর ক্যাপ। আমি চাইলে এই আর ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে অ্যাকচুয়ালি আমি এই সরণ ভেক্টরটি পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা এই এফ ভেক্টরের মানটি বসিয়ে দেই 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড হচ্ছে আর স্কোয়ার, তাহলে আমরা কি করলাম? এই এফ ভেক্টরের মান বসিয়ে দিলাম। এটি হচ্ছে সেই এফ ভেক্টরের মান। এখন আমরা এই সরণ ভেক্টরকে একক ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? সরণ ভেক্টরকে আমরা তার মান দ্বারা ভাগ করে দেব। এখন কি হলো দেখো, এখন কিন্তু আমাদের দুটি বিন্দু চার্জের মধ্যে Q1 এবং Q2 দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি এখন পুরোপুরি ভেক্টরে প্রকাশিত হয়ে গেল। এখন যদি আমি আর একটু এক লাইন লিখি তাহলে বিষয়টা এরকম দেখাবে 1/4πε0 Q1 Q2 আর আর স্কোয়ার গুণ করলে কি হয়ে যাবে? আর কিউব হয়ে যাবে। আর এক্ষেত্রে আর ভেক্টর দিয়ে রাখবো। প্রিয় শিক্ষার্থী, দিস ইজ দ্য ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ দ্য কুলম্বস ল। ওকে, এটি হচ্ছে অ্যাকচুয়ালি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। দিস ইজ দ্য ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ দ্য কুলম্বস ল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই একটি মারাত্মক জিনিস আমরা শিখলাম, খুবই চমৎকারভাবে। এই জন্য আমার একটু সময় লেগেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি যখন খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেক্ষেত্রে আমার একটু সময় লাগতে পারে। অর্থাৎ আমি একটু বিস্তারিত বিষয়টা বলবো যেন তুমি বিষয়টা বুঝে আত্মতৃপ্তি লাভ করতে পারো। মাথায় রাখবে, ফিজিক্স হচ্ছে এমন একটি চ্যাপ্টার, এটি যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি পদে পদে বিপদে পড়বে। তুমি যতই চ্যাপ্টার শেষ করো না কেন, যতই বই 2 বার 3 বার 4 বার রিভিশন দাও না কেন, তুমি কিন্তু যখন পরীক্ষার হলে বসবে তখন প্রবলেম ফেস করবে। অর্থাৎ তুমি প্রশ্ন একদিক সেদিক একটু ঘুরিয়ে দিলে তুমি কিন্তু আর পারবে না সেটি সলভ করতে। তোমরা একটু খেয়াল করে দেখবে, তোমরা অলরেডি অনেকে বিভিন্ন ধরনের কলেজের পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করেছো। যখন তোমরা ফিজিক্সের প্রশ্নটা দেখো, তোমরা যে কিভাবে প্রশ্নটি অ্যান্সার করবে সেটি ভেবে পাও না। এর মূল কারণটা হচ্ছে আসলে তোমরা বেসিক জিনিসগুলো অ্যাভয়েড করে যাও, যার কারণে কিন্তু অ্যাকচুয়ালি এই প্রবলেমের সম্মুখীন হতে হয় পদে পদে। এখন প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা যেভাবে ফিজিক্স পড়াই, অ্যাকচুয়ালি আমি যেভাবে ফিজিক্স পড়াই, আমি কোনো একটি টপিক্সের পুরো বিষয়টা তো তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত না এই বিষয়টি তোমার ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ওই বিষয়ের খুঁটিনাটি সব বিষয়গুলো জানবে না, এবং ওই টপিক্স থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবে। দেখো, এখন কিন্তু এটিকে আমার আর মুখস্থ রাখতে হবে না। দেখো, যদি এটি আসে তাহলে কিভাবে আসতে পারে পরীক্ষায়? এমসিকিউ আসবে। এটি অবশ্যই এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি বলে নিচের কোনটি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এটি মেডিকেলের পরীক্ষায় আসতে পারে এবং যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং তোমাদের মনে করো যে সামনে যে পরীক্ষাগুলো হবে কলেজে সেগুলোতে আসতে পারে। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে? এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4πε Q1 Q2 আর কিউ। মাথায় রাখবে, শুধু কুলম্বের সূত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানে কিন্তু স্কোয়ার আছে, আর যখন ভেক্টর রূপের কথা বলবে তখন কিন্তু আর কিউ আছে, সাথে কিন্তু আর একটা ভেক্টর দিতে হবে। এগুলো কিন্তু অপশনে ভুলভাল থাকবে। আসলে আমাদের সমস্যা হয় কি, যখন আমরা এই বিষয়গুলো ঠিকমতো বুঝি না তখন অনেকগুলো যখন অপশন থাকে, ধরো নাম্বার অপশন আছে, অর্থাৎ ক নম্বর অপশনে দেওয়া থাকলো এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 আর স্কোয়ার আর ভেক্টর। খ নম্বর অপশনে যখন দেওয়া থাকবে 1/4πε0 ইন্টু Q1 Q2 আর কিউব
আর ক্যাপ। গ নম্বর যখন দেওয়া থাকবে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড হচ্ছে আর কিউব আর ভেক্টর। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের যখন এই জিনিসগুলো আমরা যখন ডাইরেক্ট মুখস্থ করি, না বুঝে যখন মুখস্থ করি, তখন পরীক্ষার হলে যখন অপশন আমরা দেখি, অপশন দেখে কিন্তু আমাদের বিপদে পড়তে হয়। দেখো বিষয়টা হচ্ছে কি, তুমি যখন এগুলো মুখস্থ করবে, বিশ্বাস করো মুখস্থ বিদ্যা এমন একটা বিষয়, এটি তোমার প্রয়োজনে তোমার কাছে আসবে না। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আছে যে তোমরা যদি কোনো জিনিস মুখস্থ করো তাহলে সেই বিষয়টা হয় কি, পরীক্ষার হলে তোমরা ভুলে যাবে। দিস ইজ দ্য জেনারেল কেস। ওকে, মুখস্থ বিদ্যা কিন্তু থাকে না, কারণ তুমি এটা মুখস্থ করেছো, হয়তোবা তোমার এরকম হইতে পারে যে নিচে কি ছিল, আর কিউব ছিল না আর স্কোয়ার ছিল। আবার এইদিকে কিন্তু একটা জিনিস মুখস্থের বিষয় থাকে, কিন্তু আর এর পাওয়ারটা ভেক্টর ছিল না ক্যাপ ছিল। কারণ তুমি যখন এখন অপশন দাগাতে আসবে তখন দেখো তোমার কি হবে। ধরো তুমি যদি এই অপশনটা দেখো দেখো এখানে আর ভেক্টর দেওয়া আছে, এখানে আবার আর স্কোয়ার দেওয়া আছে। এখন তুমি কনফিউজ যে ভেক্টর তো থাকবে, কিন্তু আর এর পাওয়ারটা তুমি কিউ হবে না টু হবে, এটা কিন্তু তোমার আর মাথার মধ্যে নেই। তাহলে তুমি কিন্তু এখানে একটা হোঁচট খেয়ে যাবে। আবার এই প্রশ্নটা এসে কিন্তু আর এক ঝামেলা হয়ে যাবে। দেখো তুমি এখানে দেখলে 1/4 এপসিলন Q1 Q2 আর কিউব, তুমি তো মুখস্থ করছো, হ্যাঁ নিচে তো আর এর পাওয়ার কিউব থাকবে। এবং অনেকে দেখা যাচ্ছে তোমাদেরকে বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে মুখস্থ করায়। এখন এই সিস্টেমেটিক ওয়েট সবসময় তো মুখস্থ, এটা যতই সিস্টেম হোক আর যেটাই হোক না কেন। অনেকে বলে যে নিচে যে আরটা থাকবে তার উপর তোমরা কিউব দেবে, তারপর আর ভেক্টর দেবে। তাহলে আর এর পর কিউব দেবে আর ভেক্টর দেবে, ঠিক একই তো হলো, মুখস্থ হলো, তাই না? তা তুমি যখন এরকম অনেকগুলো জিনিস মুখস্থ করবে, কিন্তু পরীক্ষার হলে ওই মোমেন্টে এলোমেলো হয়ে যাবে। অনেক মুখস্থ জিনিস মাথায় যখন আসে তখন ব্রেনের মধ্যে একটা প্রেশার পড়ে যায় পরীক্ষার হলে। সেজন্য আমাদের কি হয়, অনেক মুখস্থ জিনিস পড়তে আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারি না অ্যাকচুয়ালি কী হবে, এলোমেলো হয়ে যায়। কথা বুঝছো না, বুঝো না? হয়তোবা এখন যদি আমি তোমাকে মুখস্থ করাই এইভাবে যে কুলম্বের সূত্রে ভেক্টর রূপ 1/4 তোমরা যেটা করবে Q1 Q2, নিচে যে আরটা থাকবে সেই আরের পাওয়ার তোমরা কিউব দেবে এবং তারপর এর ভেক্টর দ্বারা গুণ করবে। তাহলে এই যে তোমাকে মুখস্থ করলাম, এখন কিন্তু তোমার ভালো লাগতে পারে যে হ্যাঁ এটি তো খুব সিম্পল জিনিস, এই সাধারণ জিনিসটাকে তো আমরা খুব সুন্দরভাবেই বুঝে গেলাম মুখস্থ করে। তা এত কিছু আমরা শিখলাম কেন? কারণ এত কিছু শেখার অর্থ হচ্ছে এটা যেন তোমার একটা এক্সট্রা জিনিস ব্রেনের মধ্যে প্রেশার দেয়া না লাগে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে তোমার হয়তো বা আপাত দৃষ্টিতে এখন যেহেতু মুখস্থ করলে ছোট জিনিস তোমার কাছে ভালো রাখতে পারে, কিন্তু দীর্ঘদিন লং টাইম এটি তোমার মাথায় থাকবে না। যার কারণে বিষয়টা হবে কি, তুমি এই প্রশ্নটা পরীক্ষা হলে ভুল করতে বাধ্য, ভুল করবেই। কারণ যখন অপশন এরকম আসবে তখন তুমি চিন্তা করবে যে আর এর পাওয়ার ক্যাপ ছিল না ভেক্টর ছিল, আর এর পাওয়ার কিউব ছিল না স্কোয়ার ছিল। এখন তো তুমি তো দেখেছি, তুমি তো এখন মনে করতে চাবে যে ভাইয়া বা অমুক ছাড়ের কাছে তো আমি এইভাবে পড়েছিলাম, অমুক ভাইয়ের কাছে এইভাবে পড়েছিলাম, ভাই তো বলছিল নিচে আর কিউব থাকবে উপরে ভেক্টর থাকবে। আসলে ভেক্টর থাকবে না আর ক্যাপ থাকবে, এটাই তো এখন আমার মাথায় আসতেছে না। তাহলে মনে হয় আর ক্যাবেই থাকবে, আর ক্যাপের কথাই মনে হয় ভাইয়া অথবা ছাড় আমাকে মুখস্থ করিয়েছিল, সেক্ষেত্রে আমি এটি দাগিয়ে আসি। আর যখন তোমরা এটা দাগিয়ে আসবে, তোমার দেখা 1 মার্ক চোখের সামনে থেকে দূর হয়ে চলে যাবে। আর এটি যদি তুমি অ্যাডমিশন টেস্টে করো, বিশ্বাস করো এই 1 মার্কের জন্য তোমার সিরিয়াল কত আসবে, 10, 20, 30 হাজার স্টুডেন্টের পিছনে তুমি পড়ে যাবে সিম্পল এই একটা জিনিস মুখস্থ করতে গিয়ে। অতএব প্রিয় শিক্ষার্থী, আমি বারবার বলবো তোমরা কখনো এই মুখস্থের পেছালে যাইও না। মুখস্থ বিদ্যা যত পারো পরিহার করবে। হ্যাঁ মুখস্থ করবো না কেন, অবশ্যই করব, পরিমাণে যেন সেটি খুব কম হয়। কথা বুঝছো? তুমি মনে করো বিষয়টি হচ্ছে এরকম, ঘুমের ওষুধ খাবে কিন্তু পরিমাণে যেন সেটা খুবই কম হয়। তুমি যদি এমন কাজ করো, এত বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছো যে তুমি দিন রাত 24 ঘন্টা, দিনের পর দিন রাতের পর রাত তুমি খালি ঘুমাচ্ছ আর ঘুমাচ্ছ, তাহলে তো হলো না। বিষয়টা হচ্ছে এরকম, তুমি মুখস্থ করতে পারো ঠিক আছে, কিন্তু সেটা পরিমাণে কী হইতে হবে, খুবই কম। মানে
as soon as possible you must have to memorize very small things so that you can memorize these small things for the long time. Okay, my dear student, I think that all of you clearly understand. এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমার স্পেশাল মেসেজটা হচ্ছে এটা যে ঠিক আছে তুমি মুখস্থ করো, কিন্তু সেটা যেন পরিমাণে খুব কম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খুবই স্পেশাল একটা জিনিস শিখলাম। আশা করি তোমরা এই জিনিসটার গুরুত্ব বুঝছো, অর্থাৎ কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আমরা শিখলাম। এখন আমি তোমাদেরকে যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে আরও মারাত্মক একটি জিনিস। এটিও তোমরা অনেকে মুখস্থ করো, আসলে মুখস্থের কোনো বিষয় না। দেখো, আমরা খুব সুন্দর একটা টপিকস এর নাম লিখব, সেটির নাম হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক। তড়িৎ মধ্যমাঙ্ক, বা এর আরেকটি নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এর ইংলিশ নামগুলো আরও খুব সুন্দর, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তোমরা ইংলিশ নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। অনেকে তোমরা ইংলিশ নামগুলো অ্যাভয়েড করে যাও, কিন্তু আসতে তো পারে পরীক্ষায় হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হোয়াট ইজ তো আসবে না, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে কী বোঝো। অথবা আরেকটি নাম আছে খুবই সুন্দর, রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি। এই হলো আমাদের তড়িৎ মধ্যমাঙ্ক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, হ্যাঁ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অথবা রিলেটিভ পারমিটিভিটি। এই জিনিসটা কি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমরা প্রথমে একটা মাধ্যম নেই, ধরো শূন্য মাধ্যম নিলাম। শূন্য মাধ্যম, এটা হচ্ছে একটি শূন্য মাধ্যম, ঠিক আছে। তাহলে এই শূন্য মাধ্যমে আমরা কি করলাম, দুটি বিন্দু আধান নিলাম, একটি হচ্ছে +Q1, আরেকটি নিলাম হচ্ছে +Q2। তাহলে এই শূন্য মাধ্যমে যে দুটি বিন্দু আধান নিলাম, এদের মধ্যবর্তী আমরা দূরত্ব ধরলাম হচ্ছে R। যেহেতু মাধ্যম শূন্য, অতএব এই শূন্য মাধ্যমের একটি ভেদনযোগ্যতা আছে। আমরা গত লেকচারে তোমাদেরকে ভেদনযোগ্যতা বিষয়টি বুঝিয়েছি। ভেদনযোগ্যতা খুব সিম্পল একটি জিনিস। আমরা জানি ধনাত্মক চার্জিত কোনো বস্তু থেকে এক প্রকারের অদৃশ্য তড়িৎ বলরেখা বের হয়। অদৃশ্য কেন বললাম, কারণ এটিকে তুমি আমি দেখতে পারবো না, খালি চোখে দেখা যায় না। এটি হচ্ছে তড়িৎ বলরেখা, অদৃশ্য তড়িৎ বলরেখা। এদেরকে কি করা যাবে না, খালি চোখে দেখা যাবে না। ওকে, তাহলে যদি কোনো একটা ধনাত্মক চার্জের বস্তু তুমি চিন্তা করো, সবসময় যখন তুমি এই অধ্যায়টা পড়বে, যখন তুমি চার্জ বিষয়টা মাথায় নিয়ে আসবে, ধরো ধনাত্মক চার্জ, তখন চিন্তা করবে এই ধনাত্মক চার্জের বস্তুটা থেকে এক প্রকারের অদৃশ্য তড়িৎ বলরেখা বের হয়ে আসতেছে। কি আসতেছে, অদৃশ্য তড়িৎ বলরেখা বের হয়ে আসতেছে। খুব সুন্দর। এখন এই ধনাত্মক চার্জিত বস্তুটাকে যদি আমরা শূন্য মাধ্যমে স্থাপন করি, অর্থাৎ বায়ু মাধ্যমে যদি স্থাপন করি, তাহলে এই অদৃশ্য বলরেখাগুলো এই বায়ু মাধ্যমটিকে ভেদ করে যেতে যে পরিমাণ বাধা অনুভব করবে, সেটিকে আমরা বলবো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তারপর আবার তোমরা এভাবে চিন্তা করতে পারো, যদি এই ধনাত্মক চার্জটিকে আমরা যদি পানি মাধ্যমে স্থাপন করি, কোথায়, পানির ভিতরে, তাহলে এই পানি মাধ্যমটাকে ভেদ করে যেতে এই তড়িৎ বলরেখাগুলো যে বাধা অনুভব করবে, সেটি হচ্ছে পানি মাধ্যমের ভেদনযোগ্যতা। আশা করি তোমরা ভেদনযোগ্যতার বিষয়টি বুঝতে পারছো। তাহলে শূন্য মাধ্যমে দুটি বিন্দু আধান r মিটার দূরত্বে স্থাপন করলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমি F0 দ্বারা প্রকাশ করব। এটির সূত্র কি, 1/4πε0 ইন্টু চার্জ দ্বয়ের গুণফল কোথায় থাকবে, উপরে Q1 Q2, নিচে কি থাকবে, মধ্যবর্তী দূরত্বের উপর স্কোয়ার। এটি সমীকরণ আমরা 1 নাম্বার দিলাম। তাহলে এই সূত্র শুধুমাত্র কোন মাধ্যমের জন্য আমরা লিখতে পারলাম, শূন্য মাধ্যমে। খেয়াল করো, এই দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে, চার্জ দ্বয়ের উপর ডিপেন্ড করবে, মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করবে, এবং এই চার্জ দ্বয় কোন মাধ্যমে স্থাপন করা হয়েছে সেই মাধ্যমের ভেদনযোগ্যতার উপর ডিপেন্ড করবে। অথবা ভেদনযোগ্যতার আরেকটি ইংলিশ নাম আছে কি, ইলেকট্রিক পারমিটিভিটি। দিস ইজ ভেরি নাইস ওয়ার্ড। ওকে, ইলেকট্রিক পারমিটিভিটি। What is electric permittivity? Electric permittivity is nothing but it is one kind of the special things when any kind of the electric force line come out the positive charge and penetrate any kind of the medium. At the time of the penetrating,
this electric force line face a resistance. The name of this resistance is called electric permittivity. Okay, this is electric permittivity. এতক্ষণ আমরা electric permittivity মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভেদনযোগ্যতা আর কি। ইলেকট্রিক পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম মানে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, রাইট? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যদি এই সেম অ্যামাউন্ট অফ চার্জ অর্থাৎ Q1 অ্যান্ড Q2 সেম অ্যামাউন্ট অফ ডিস্টেন্সে যদি আমরা অন্য মাধ্যমে যদি রাখি, ধরো অন্য মাধ্যম, আমরা কি করলাম বলতো, এই একই পরিমাণ চার্জকে আমরা এখন অন্য মাধ্যমে স্থাপন করব একই পরিমাণ দূরত্বে। কি করব? একই পরিমাণ চার্জ একই পরিমাণ দূরত্ব। দূরত্বটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। দিস ইজ Q1 অ্যান্ড দিস ইজ Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবে, যেহেতু আমি এখন কি করলাম, এই একই পরিমাণ চার্জ একই পরিমাণ দূরত্বে অন্য মাধ্যমে স্থাপন করেছি, যেহেতু অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা অন্য রকম হবে, সেই অন্য মাধ্যমের ভেদনযোগ্যতাকে আমি এপসিলন দ্বারা প্রকাশ করলাম। সেক্ষেত্রে এই শূন্য মাধ্যমে ওই সেম অ্যামাউন্ট অফ চার্জ সেম পরিমাণ ডিস্টেন্সে যদি আমি রাখি, সেক্ষেত্রে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল পাবো, এখন কিন্তু আমি সেটা পাবো না। কেননা কারণ মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, অন্য মাধ্যমে আমরা রেখেছি। ওই মাধ্যমের ভেদনযোগ্যতার উপর ডিপেন্ড করবে সেই মাধ্যমে দুইটি চার্জের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কম হবে না বেশি হবে। অ্যাকচুয়ালি এটা আমরা বলে দিতে পারি, দেখো এফের সাথে এই এপসিলন নটের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি মাধ্যমের ভেদনযোগ্যতার মান বেশি হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কম হবে, আবার মাধ্যমের ভেদনযোগ্যতার মান যদি কম হয় আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বেশি হবে। ওকে, সেক্ষেত্রে এই মাধ্যমে আমাদের অন্য মাধ্যমে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এখন কিন্তু আর আমাদের আগের যে মানটা ছিল সেটির মতো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখি 1/4 পাই। এখন আর আমরা এপসিলন নট লিখব না, সেক্ষেত্রে আমরা লিখব এপসিলন ইন্টু চার্জ দ্বয়ের গুণফল এবং মধ্যবর্তী দূরত্বের উপর স্কয়ার। এটি হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে দুইটা ইকুয়েশন আমরা লিখলাম, একটা হচ্ছে শূন্য মাধ্যমের মধ্যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, ওই একই পরিমাণ চার্জ, দেখো একই পরিমাণ দূরত্বে অন্য মাধ্যমে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা পাইলাম। দেখো এটা একটি নির্দিষ্ট মান, এটি অপর আর একটি নির্দিষ্ট মান। এখন আমি যদি এই 1 নং সমীকরণকে যদি আমি 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি হবে? দেখো এই এফ নট ডিভাইডেড এফ, তাহলে যেহেতু একই পরিমাণ চার্জ একই পরিমাণ দূরত্বে শূন্য মাধ্যমে তাদের মধ্যে ক্রিয়াশীল বল, ঠিক একই পরিমাণ চার্জ একই পরিমাণ দূরত্বে অন্য মাধ্যমে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা, এটা এই মাধ্যমের জন্য নির্দিষ্ট, এটা এই মাধ্যমের জন্য নির্দিষ্ট। এখন এই দুই মাধ্যমের মানকে যদি আমি ভাগ করি তাহলে কি পাই একটু বোঝার চেষ্টা করি। তাহলে এফ মানে কি? এফ মানে হচ্ছে এফ নট মানে কি? এফ নট মানে হচ্ছে 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। ওকে ওকে, এখন আমরা কি লিখব? 1/4 পাই এপসিলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। এখন আমরা দেখি কি পাওয়া যায়। এফ ডিভাইডেড হচ্ছে এফ নট ডিভাইডেড এফ। খেয়াল করো একটু, Q1 Q2 আর স্কোয়ার, যেহেতু সেম অ্যামাউন্ট অফ চার্জ সেম পরিমাণ ডিস্টেন্স, সেম অ্যামাউন্ট অফ চার্জ সেম পরিমাণ ডিস্টেন্স, অতএব এই পার্টটা কেটে যাবে। ওকে, 1/4 পাই কেটে যাবে। তাহলে উপরে আমার থাকবে কি? তাহলে আমার উপরে থাকতেছে 1/এপসিলন নট, নিচে থাকতেছে 1/এপসিলন। ওকে ওকে, এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে যদি আমরা উল্টাই লিখি তাহলে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে এইভাবে, তাই না? তাহলে দেখো এটি কিন্তু অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা আর এটি হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে আমি পরিশেষে যেটি পেলাম, এফ নট ডিভাইডেড হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এপসিলন ডিভাইডেড হচ্ছে এপসিলন নট। তাহলে এই রেশিওটা আর এই রেশিওটা দুটাই কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল, সেম হয়ে গেল। অর্থাৎ কেন সেম হয়ে গেল? দেখো একটি ধ্রুবমান আমরা পেয়ে গেছি, খুব সুন্দর একটি ধ্রুবমান পেয়ে গেছি। সেটি হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা যেমন একটি নির্দিষ্ট ধ্রুবমান, ঠিক শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতাও একটি নির্দিষ্ট মান। অর্থাৎ এই দুটি নির্দিষ্ট মানের অনুপাত একটি কী হবে? নির্দিষ্ট সংখ্যা হবে। এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা কে আর দ্বারা রিপ্রেজেন্ট করব। অ্যাকচুয়ালি এই কে আর কেই আমরা বলবো তড়িৎ মধ্যমাঙ্ক বা পরা বৈদ্যুতিক ধ্রুবক।
ধ্রুবক। কেন কেন ধ্রুবক বলবো? কারণ এটি একটি ধ্রুবক, এটি একটি ধ্রুবক, এই দুইটা ধ্রুবকের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে কি, এখন যদি আমি এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের যদি ডেফিনেশন দেই, যে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের ডেফিনেশন কি হবে, হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট? Dielectric constant is nothing but it is one kind of the ratio. Which type of the ratio? Electric permittivity of other medium, the ratio between electric permittivity of other medium and electric permittivity in vacuum medium is called relative permittivity or dielectric constant. My dear student, যদি আমরা বাংলায় বলি, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা হবে, এই নির্দিষ্ট সম্পর্কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। অথবা শূন্য মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ওই একই পরিমাণ চার্জ একই পরিমাণ দূরত্বে অন্য মাধ্যমে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হবে, একে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের হাতে অপশন আছে দুইটা, তোমরা এখান থেকে ডেফিনেশনটা সেট করতে পারো, এখান থেকে ডেফিনেশনটা সেট করতে পারো। তোমাদের যেখান থেকে ভালো লাগবে তোমরা সেখান থেকে এই ডেফিনেশনটা দেবে, তবে মুখস্থ করবে না। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। I think that all of you clearly understand. ওকে, তাহলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে আমরা কি করব, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দ্বারা ভাগ করলে যে ধ্রুব সংখ্যাটি পাওয়া যাবে সেটিকে আমরা বলবো কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের দেখো এই সূত্রটা কিন্তু একটি নির্দিষ্ট শূন্য মাধ্যমের জন্য, এই সূত্রটাও কিন্তু একটি নির্দিষ্ট অন্য মাধ্যমের জন্য। এখন যদি আমি তোমাদেরকে বলি যে কোনো মাধ্যমের জন্য কুলম্বের সূত্র আমরা লিখব, কি লিখব? আমরা নতুন একটা টপিকস লিখব এখন। যে কোনো মাধ্যমের জন্য, যে কোনো মাধ্যমের জন্য কুলম্বের সূত্র। তাহলে যে কোনো মাধ্যমের জন্য কুলম্বের সূত্র, তাহলে এই সূত্রটা শুধুমাত্র কোন মাধ্যমের জন্য দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বের করা যাবে, শূন্য মাধ্যমে। এখন অনেকে তোমরা কি করো, শুধু এই সূত্রটাই মুখস্থ করো, বাকিগুলো পড়ো না, যার কারণে পরীক্ষার হলে গিয়ে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। কেন? আমি বলেছি, আমি যদি দেখো তোমাকে বলি, তোমাকে যদি একটি প্রশ্ন দেই, আসলে প্রশ্ন দিয়ে কিন্তু এই সমস্যাগুলো তৈরি করা উচিত, তারপর তোমাদেরকে কিন্তু আসলে সলভ করে দেওয়া উচিত। ধরো +5 কুলম্ব চার্জ এবং +10 কুলম্ব চার্জ এমন একটি মাধ্যমে আছে, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 16, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 5 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবে, তোমাকে আমি যদি বলতাম, এটা যদি না দিতাম যে বলতাম 5 কুলম্ব ও +10 কুলম্ব ধনাত্মক চার্জ পরস্পর 5 মিটার দূরত্বে অবস্থান করলে এবং এই চার্জটা যদি শূন্য মাধ্যমে থাকে, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কত, তুমি খুব সুন্দর মতো লিখে দিতে 9 × 10 পাওয়ার হচ্ছে 9 ইন্টু চার্জ দ্বয়ের গুণফল Q1 5 Q2 হচ্ছে 10 ডিভাইডেড দূরত্ব হচ্ছে 5 উপর স্কয়ার, তাই না? তুমি কিন্তু খুব সহজে পারলে। কিন্তু যদি আমি বলতাম এরা শূন্য মাধ্যমে না, এটা হচ্ছে অন্য মাধ্যমে, যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 16, সেক্ষেত্রে তুমি যদি এইভাবে ম্যাথটা করে আসো, তোমাকে কি টিচার মার্ক দেবে? এটা কি উচিত বলো? কখনোই উচিত না, টিচার তোমাকে মার্ক দেবে না, কারণ তুমি এই সূত্রটার মধ্যে সীমাবদ্ধ ছিলে, তুমি এটা দিয়েই করে আসলে, তুমি এই কে যে মান = 16 ছিল সেটি তুমি ব্যবহারই করলে না, কারণ টিচার জানে অ্যাকচুয়ালি যে তুমি আসলে এই সূত্র জানো কি না। ওকে, তুমি জানো কি না, তুমি যদি জানো না তাহলে তোমাকে কেন মার্ক দেবে? কারণ টিচার কিন্তু যখন প্রশ্ন করে তখন স্টুডেন্টের কাছ থেকে এমন একটা জিনিস বের করতে চায় যে আসলে এই স্টুডেন্ট এই জিনিসটা জানে কিনা, আমি তার কাছ থেকে জানতে চাই। সেই অনুযায়ী কিন্তু একটা টিচার সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে একটা টিচার কিন্তু একটা প্রশ্ন সেট করে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আর আমি বেশি কথা বাড়াবো না। এবং সেক্ষেত্রে এই প্রবলেমটা এখন সলিউশনের জন্য আমাদের এমন একটা আইডিয়াল সূত্র দরকার যেন আমি যে কোনো মাধ্যমের জন্য যেন আমি কুলম্বের সূত্রটা লিখতে পারি এবং ম্যাথটা করে আসতে পারি। তাহলে ধরো যে কোনো মাধ্যমের যদি আমরা সূত্র লিখি, তাহলে প্রথমে আমরা ফোর্স বের করব। আমরা সূত্র জানি কি 1/4 পাই, যে কোনো মাধ্যম
ধরো অন্য মাধ্যম, ওই মাধ্যমের ভেদন যোগ্যতা বসাবো এবং চার্জদ্বয়ের মধ্যবর্তী গুণফল এবং মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তাহলে এটি হচ্ছে এখনও যে কোনো মাধ্যমে হয়নি, এটি হচ্ছে কি আসলো, ধরো Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব আর ধরো এপসিলন অন্য একটা মাধ্যমের এত বেদন যোগ্যতা বিশিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, এটি কিন্তু যে কোনো মাধ্যমের জন্য এখনও বের হয়নি। ওকে, যে কোনো মাধ্যমের জন্য হয়নি, বের করতে হবে। কিভাবে করব? দেখো, তুমি যদি এই যে রেশিওটার কথা চিন্তা করো, দেখো এখান থেকে তুমি যদি এপসিলনটা বের করো তাহলে কি হবে, এপসিলন নট কে আর হবে না। ওকে, সাইড চেঞ্জ করে বের করলাম, জাস্ট তোমরা শুধু এখানে বসিয়ে দেবে। দেখো তারপর কি দাঁড়ায়, 1/4 পাই এপসিলনের নটের জায়গায় আমরা কি করব, এপসিলনের জায়গায় এপসিলন নট কে আর বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমাদের সেই বিখ্যাত সূত্রটি। এটি যে কোনো মাধ্যমের জন্য অ্যাপ্লাই করা যাবে, যে কোনো মাধ্যম, যে কোনো টাইপের মাধ্যম। কীরকম, যদি তুমি বলো এটি হচ্ছে আমাদের সেই আইডিয়াল ইকুয়েশন, আদর্শ সূত্র। কি সূত্র? আদর্শ সূত্র। কুলম্বের আদর্শ সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি এটি। এই সূত্রটির সাহায্যে পৃথিবীর যে কোনো মাধ্যমে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করা যাবে। এখন যদি এই সূত্রটিকে বলা হয়, এই সূত্রটি কি শূন্য মাধ্যমের জন্য মান বের করে দিতে পারবে? অবশ্যই পারবে, কারণ আমি তো জানি শূন্য মাধ্যমে 1/4 পাই এপসিলন নট হয় Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। কিন্তু এটি তো শূন্য মাধ্যমের জন্য নাই, সেক্ষেত্রে আমাদের কে আর এর ভ্যালু দরকার। আসলে দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবক জিনিসটা কি, যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা দ্বারা তোমরা ভাগ দেবে, দিলে যে অনুপাত পাবে তাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে আর এর ভ্যালুটা কত হবে আমরা সেটা বের করব। কে আর ইজ ইকুয়াল টু হোয়াট? কীভাবে বের করা যায়? তাহলে আমরা জানি যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতাকে আমরা কি দ্বারা ভাগ করব, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা দ্বারা ভাগ করলে আমাদের যে ধ্রুব সংখ্যাটি আসবে তাকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলবো, রাইট? তাহলে দেখো, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতাকে তুমি কি করবে, শূন্য মাধ্যমের তো একটা নিজস্ব ভেদন যোগ্যতা আছে, তাই না? তাই শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতাকে তুমি শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা দ্বারা ভাগ করলে যে ধ্রুব সংখ্যাটি পাবে সেটি কত পাবে? 1। এই 1টি হচ্ছে অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন তুমি যদি এই সূত্রতে যদি কে আর এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে এই সূত্রটি শূন্য মাধ্যমের জন্য দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল বের করতে সমর্থ। অতএব এই জন্য এই সূত্রকে বলা হয় যে কোনো মাধ্যমের জন্য। তাহলে কে আর এর ভ্যালুটা কত? 1। মাথায় রাখবে শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটি কোন মাধ্যমে? শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 1। এমসিকিউ অনেক সময় আসতে পারে, যদি বলে বায়ু মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? 1। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের লেকচারটি হচ্ছে অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ ছিল। খুবই বেসিক জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। কারো যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা একটু আবার রিপিট করে অ্যাগেন সি দ্য লেকচার অ্যাগেন। ওকে, শুধু লেকচার দেখবে না, তোমরা কি করবে, লেকচার যতটুকু আমি যেভাবে পড়াচ্ছি, যখন যে জিনিস লিখছি তোমরা একটু খাতা কলম বের করে একটু করে লিখবে। মাথায় রাখবে, অনেক সময় আমরা কি করি, অনলাইনে যে বিভিন্ন লেকচারগুলো দেখি, বিভিন্ন স্যারের লেকচারগুলো দেখি, আমরা লিখি না, যার কারণে সমস্যা। আমরা শুধু খালি শুনে যাই, বুঝে যাই, লেকচার শেষ, আমাদের সব কিছু মাথা থেকে বের হওয়া শেষ। সাথে সাথে তোমরা লিখবে। একটা লেকচার ধরো আধা ঘন্টা, 10 মিনিট, 30 মিনিট, যতটুকুই হোক না কেন, এই লেকচারের ভিতরে যে ইনফরমেশনগুলো থাকে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা খাতার মধ্যে লিখবে। তারপর যখন পড়া শেষ হয়ে গেল অনলাইনে, তারপর তোমরা অফলাইনে গিয়ে এই খাতাটা একবার দেখবে, একবার চোখ বোলাবে, দেখবে সব বিষয়গুলো তোমার মাথার মধ্যে চলে আসবে। আর আমাদের আরেকটা যে সমস্যা হয়, আমরা অনেকে বিস্তারিত পড়তে চাই না, যার কারণে কি হয়, আমাদের বেসিকটা স্ট্রং হয়ে ওঠে না। তোমরা যত পারো বিস্তারিত পড়বে এবং সব প্রত্যেকটা টপিক্সের বিস্তারিত কিন্তু খুব বেশি না, অতি অল্প বিষয়গুলো।
তোমরা এই অল্প বিষয়গুলোও আবার অ্যাভয়েড করে যাও, যার কারণে সমস্যা হয়। একটা পার্টিকুলার টপিক্সের ভিতরে যে বিষয়গুলো থাকবে, দেখো আমি কিন্তু গত লেকচার এবং আজ লেকচার মোট আগের লেকচারটা ছিল হচ্ছে আমার 30 মিনিট, এখনকার লেকচারটা হচ্ছে অনলি 30 মিনিট। তাহলে 30 1 আওয়ার, 1 আওয়ারের লেকচারের মাধ্যমে আমরা কুলম্বের সূত্রটি খুঁটিনাটি সব বোঝার চেষ্টা করলাম। এতটুকুই যে শেষ তা কিন্তু না, আমাদের আরও একটা লেকচার লাগবে। নেক্সট লেকচার দিয়ে আমরা কুলম্বের সূত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো আছে, গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও উজ্জ্বল ফিজিক্স কেয়ারের পক্ষ থেকে আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।